শোনানো হয়। আজকের ঘটনাটা হলো মাধবীলতা নামে একটা নার্সকে মেরে একটা পুকুরের ধারে ফেলে রাখা হয় এবং এই নার্সটার পুরো শরীরে অসম্ভব রকমের নীল নীল দাগ থাকে এবং সেই থেকে এই জায়গাটার নাম নীল পুকুর নামে পরিচিত হয় এবং আজও এই জায়গাটা খুবই হন্টেড, কারণ এখানকার এই পুকুরের মধ্যে কোনো মাছ নেই এবং আশেপাশের কোনো গাছে কোনো পাখি অবধি বসে না এবং মাঝে মাঝে রাত 3টের সময় এখান থেকেই অসম্ভব রকমের একটা শব্দ শোনা যায়, যেন মনে হয় কোনো মহিলা কাঁদছে। আজও পর্যন্ত নীলপুকুর এই জায়গার ঘটনাটা পুরো কলকাতার মধ্যে একটা খুবই নামকরা ভয়ঙ্কর রহস্যজনক ঘটনা। ভূত টাইম চ্যানেলে আবারও সবাইকে স্বাগত এই অসম্ভব রকমের একটা হন্টেড ঘটনার জন্য। আজকে কলকাতার এই নীলপুর জায়গাটা সরকারিভাবে এটা কিনে নেওয়া হয় এবং তারপর এখানে ছাত্রদের থাকার জন্য নীলপুকুর ছাত্রাবাস নামে একটা বিল্ডিং করা হয় এবং তারপর থেকেই এখানে অসম্ভব রকমের ভয়ঙ্কর ঘটনা দেখা যায়। সেই ঘটনাগুলোই আমি আপনাদেরকে এক এক করে বলবো। সত্যিকারের ভৌতিক ঘটনা এটাকেই বলে। কলকাতার মধ্যে একটা গলি আছে যার নাম নীলপুকুর। দিনের বেলাতে এই জায়গাটা নিরিবিলি মনে হলেও রাতের বেলায় এখানকার পরিবেশটা সম্পূর্ণ রকমভাবে চেঞ্জ হয়ে যায়। এই জায়গাটাতে একটা ভাঙা দোতলা বাড়ি রয়েছে যেটা সবাই পুরনো ছাত্রাবাস নামে চেনে। আজও এই ভাঙা দোতলা বাড়িটা একদমই ফাঁকা, দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে, সিঁড়িগুলো ভাঙা, আর পুরো বাড়িটা যেন মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। কিন্তু একটা সময় এই বাড়িতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্ররা এখানে থাকতো এবং লোকাল মানুষরা এটাই বলে যে ওরা কেউই থাকতে পারেনি এখানে, তাই জন্যই ওরা ছেড়ে চলে গেছে এবং আজকে এই পুরো জায়গাটা একটা ভাঙা দোতলা বাড়ি হয়ে পড়ে আছে। শোনা যায় নাকি এই বাড়িটা নাকি একটা সময়ে একটা ডাক্তারবাবুর চেম্বার ছিল, আর ঠিক ব্রিটিশ আমলের শেষ দিক থেকে এখানে উনি প্র্যাকটিস করতেন এবং লাস্ট উনি 1995 থেকে 2000 সাল এই টাইম আনুমানিকভাবে প্র্যাকটিস করেছিলেন এখানে। অনেক লোকেরা দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা করতে আসতো, কিন্তু এই ডাক্তারবাবু একটা গোপনভাবে কোনো একটা ইল্লিগাল কাজ করত, আর সেই ইল্লিগাল কাজটা হচ্ছে তিনি অবৈধভাবে গর্ভপাত করতেন। মানে তিনি ইল্লিগালভাবে কোনো রকম একটা অ্যাবর্শনের মেডিসিন দিয়ে মেয়েদের অ্যাবর্শন করাতেন, যেটা সম্পূর্ণভাবে অবৈধ ছিল। অনেক তরুণী যাদের সামাজিকভাবে সন্তান রাখাটা সম্ভব ছিল না তারা কিন্তু এখানে আসতো, কিন্তু অনেক ক্ষেত্রেই এই ধরনের মহিলাদের অপারেশন করতে গিয়ে রোগীর কিন্তু মৃত্যু হয়েছে এবং কথিত আছে যে এইখানকার একজন লোকাল আশেপাশেরই একটা তরুণী এখানে প্রাণ হারিয়েছে এবং তার দেহটা ওখানেই কোনো রকমভাবে গোপনভাবে ওখানে মাটির নিচে ওই চেম্বারের কাছাকাছি কোনো একটা জায়গাতে তাকে কবর দেওয়া হয় এবং স্থানীয় মানুষেরা আজও বলে ওই মহিলাটার দেহ ওখানেই রয়েছে। হয়তো এখন তার কঙ্কাল, হাড়, গোড় এগুলো পাওয়া যাবে। আজকের এই নীলপুকুর জায়গাটাতে, যেখানে বহু বছর আগে, যেটা আমি আগে বললাম যে একটা ডাক্তারবাবুর চেম্বার ছিল, কোনো এক সময় এরকমও হয়েছে যে ওই ডাক্তারবাবুর চেম্বারে একটা মেয়ের পরিবার ওই মেয়েটাকে খুঁজতে খুঁজতে এই চেম্বারে এসে পৌঁছায় এবং পরে জানতে পারে যে তার ওই মেয়েটা নাকি অপারেশন করার সময়, মানে
অবৈধভাবে গর্ভপাত করার সময় মারা যায় এবং রাগে ক্ষোভে তারা ডাক্তারবাবুকে প্রচণ্ডভাবে আঘাত করে ওই মেয়েটার ফ্যামিলি। অনেকে বলে ওনারা নাকি ডাক্তারবাবুকে পিটিয়ে হত্যা করে, আবার কেউ কেউ বলে যে ওনারা কেউই হত্যা করেনি, ডাক্তারবাবু নিজেই মানসিক চাপে সুইসাইড করেছিল এবং তারপর থেকেই যেন ওখানকার পরিবেশটা অস্বাভাবিকভাবে চেঞ্জ হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে অদ্ভুত রকমের শব্দ শোনা যেত মাঝ রাতের বেলা। কখনো কোনো মহিলার চিৎকার, কখনো কোনো শিশুর কান্নার আওয়াজ, আবার কখনো কাঁচি অস্ত্র এগুলো ঘষাঘষি করার তীব্র আওয়াজ শোনা যেত মাঝ রাতের বেলায়, যেটা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক ছিল এবং অসম্ভব ছিল। 2020 সালে কোভিড চলে যাওয়ার পর ঠিক 2022 জানুয়ারি মাসের দিক থেকে এই নীলপুরের এই ছাত্রাবাসটা ভাড়া দেওয়া শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এবং এখানে কয়েকজন তরুণ ছাত্র থাকতে শুরু করেছিল ওই সময়টাতে। প্রথম দিকে হয়তো কিছু অদ্ভুত ব্যাপার ঘটলেও তারা কিন্তু কেউই গুরুত্ব দেয়নি সেরকমভাবে, কিন্তু কয়েক মাসের মধ্যেই যেন অসম্ভব রকমের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। যেমন প্রথম একটা ভয়ঙ্কর ঘটনা যেটা হয়েছিল সেটা হলো মাঝ রাতের বেলায় কান্নার শব্দ, যেটা সম্পূর্ণভাবে একটা অসম্ভব ছিল। তারপরে প্রথম রাত্রে কিছু স্টুডেন্ট, মানে এই ছাত্রাবাসটা যখন চালু হয় ঠিক তার কিছুদিন পর প্রথম রাত্রেবেলায় যখন একটা অসম্ভব ঘটনা শুরু হলো, একটা ছাত্র শুনেছিল যে করিডোরে যেন কোনো একটা ছোট বাচ্চা কাঁদছে, কিন্তু এখানে ছোট বাচ্চার আওয়াজটা আসবে কি করে? এটা তো একটা স্টুডেন্টস হোস্টেল যেখানে ছেলেরা থাকে, এখানে ছোট বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ মাঝ রাতের বেলায় ঠিক 2-2:30টার দিকে শোনা যায়। তখনই ওই রুমের স্টুডেন্টসরা দরজা খুলে দেখে পুরো চারিদিক করিডোরটা অন্ধকার, কিছু নেই, অথচ কান্নার আওয়াজটা সঙ্গে সঙ্গেই যেন কোথায় একটা মিলিয়ে গেল। এরপরে কিছুদিন পর আবার একটা ছাত্রের সাথে একটা অসম্ভব ঘটনা ঘটতে শুরু করে। সেটা হলো একটা ছাত্র যখন সকালবেলা ঠিক আর্লি মর্নিং ওয়াক করতে যাবে, সেই সময়টা বাথরুম গিয়ে যখন নিজে ব্রাশ করছিল তখন সে একটা অসম্ভব কালো রঙের একটা অবয়ব আয়নাতে দেখতে পায়, যেটা একদম সাদা শাড়ি পরা, আর পেছন ঘুরে তাকাতেই পুরো অবয়বটা যেন কয়েক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায়। এরপরেও আরও কিছু ঘটনা হয়, যেমন রাত 3টের সময় দরজাতে বারবার টোকা মারার শব্দ, কিন্তু দরজা খুলে দেখলেই মনে হতো করিডোরে কেউ নেই, আর কেমন ধরনের যেন একটা অসম্ভব ঠান্ডা রকমের পরিবেশ। এরপরে একটা ঘটনা জানা যায়, সেটা হলো একটা রাতে একটা স্টুডেন্ট ওই হোস্টেলের থাকাকালীন মাঝ রাতের বেলায় তীব্র আওয়াজে আর্তনাদ করে ওঠে আর চিৎকার করতে থাকে অসম্ভব একটা মোটা গলাতে। সঙ্গে সঙ্গে যখন বন্ধুরা দৌড়ে গিয়ে দেখে যে সে বিছানার উপর বসে পড়ে মাঝ রাতের বেলায় অসম্ভব রকমের আওয়াজ করে কাঁদছে, যেটা নর্মাল কান্নার আওয়াজ নয়, এবং তার গলা যেন শুকিয়ে গেছে। এবং সে বলল যে আমি মাঝরাতে ঘুমানোর সময় আমার মনে হয়েছিল যে আমার বুকের উপরে যেন কোনো একটা মহিলা উঠে বসে আছে এবং তার চোখটা নেই, আর পুরো চোখের জায়গাটা যেন অসম্ভব কালো রকমের গর্ত, আর মুখটা পুরোটা যেন রক্তে ভরা, এবং এই দৃশ্যটা অন্ধকারের মধ্যে এতটা মর্মান্তিক ভয়ানক লাগছিল যে আমি তীব্র আর্তনাদ না করে থাকতে পারছিলাম না। এই ঘটনাগুলোর পর থেকে প্রত্যেকটা ছাত্র ভয় পেতে শুরু করে। কেউ ওই দিন বাড়ি চলে যেত কোনোভাবে, কেউ কোনোভাবে এই নীলপুর ছাত্রাবাসে থাকাটা অ্যাভয়েড করার চেষ্টা করত। সবাই বলতো যে বাইরে আমরা ঠিকই আছি, কিন্তু এই বাড়িটার ভেতরে ঢুকলেই যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা লাগতে শুরু করে, আর এখানকার দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়ার কারণে যেন জল গড়িয়ে পড়তে থাকে সব সময়। এই নীলপুর ছাত্রাবাসের 4 জন স্টুডেন্ট, আমি তাদের নাম বলতে বাধ্য হলাম সম্পূর্ণ অনুমতি সহকারে: অমিত, তন্ময়,
সুশান্ত আর দেবজ্যোতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই 4 জন স্টুডেন্ট যখন পরীক্ষার আগে এই নীলপুর ছাত্রাবাসে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তারা চুপচাপভাবে পড়াশোনা করছিল। ঠিক যখন রাত 12টা পেরোতে শুরু করে, তখন মনে হলো যেন কুকুর অসম্ভব রকমের আওয়াজ করে যেন কাঁদছে। এবং ঠিক তারপরেই 5-10 মিনিট পরে হঠাৎ করে ওদের রুমের সামনের যে করিডোরের পোর্শনটা, সেখান থেকে যেন হঠাৎ করে টুকটুক করে হেঁটে যাওয়ার যেন একটা কোনো শব্দ হলো। যেন মনে হলো কেউ ধীরে ধীরে পায়চারি করছে। প্রথমে এই 4 জন ছাত্র ভেবেছিল যে হয়তো অন্য রুমের কোনো ছেলেরা হবে, কিন্তু পুরো ওদের ফ্লোরটা সেদিন ফাঁকা ছিল। তাই জন্য তন্ময় মজা করে বলেছিল যে দেখ, হয়তো ভূত এসেছে, কিন্তু সবাই তখন হেসে উড়িয়ে দিয়েছিল। ঠিক তারপরে যখন ক্রমশ রাত 1টা হয়, হঠাৎ করে ওদের রুমের লাইটটা হঠাৎ করে অফ হয়ে যায়। এবং তখনই ওদের মধ্যে একটা স্টুডেন্ট অমিত ওদের রুমের দরজার দিকে তাকিয়ে দেখলো যে দরজার ঠিক নিচ থেকে যেন একটা ছায়া নড়ছে বলে মনে হলো, অন্ধকার তখন, কারণ ওদের রুমের লাইটটা হঠাৎ করে অফ হয়ে যায়। অমিত তখন চিৎকার করে বলেছিল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। সঙ্গে সঙ্গে তন্ময় যখন দরজা খুলে দেখে যে পুরো করিডোরটা ফাঁকা, আর কেমন যেন একটা এই রাত 1টার সময় অসম্ভব রকমের একটা দুর্গন্ধ, যেন পচা মাংসের গন্ধ। আর ঠিক তারপরেই করিডোরের শেষ প্রান্ত থেকে একটা কান্নার আওয়াজ, যেটা কোনো শিশুর কান্না বলে মনে হয়েছিল। এবং তখন 4 জনেই একে অপরের দিকে তাকিয়ে রইল এবং প্রচণ্ড সিরিয়াস হয়ে যায়। এবং এই ঘটনাটা তখন পাবলিকলি ওরা বলতে বাধ্য হয়। 2022 সালের জানুয়ারি মাসে আমি বলেছিলাম যে এই নীলপুকুর ছাত্রাবাসটা চালু হয় ঠিক কোভিডের পরে। ওই একই বছরের শেষের দিকে, মানে ডিসেম্বর মাসে, ওখানকার পুলিশ বারবার এইরকম অস্বাভাবিক ঘটনা যখন শোনে, তখন ওখানে গিয়ে ইনভেস্টিগেট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ওনারা ভেবেছিলেন যে হয়তো এগুলো গুজবই হবে, কিন্তু একের পর এক একটা ছাত্রের সঙ্গে যখন এই ধরনের অস্বাভাবিক রকমের ঘটনা ঘটতে শুরু করে, তখন ওনারা খুবই সিরিয়াস হয়ে যান। এবং একটা রাতে ওখানকারই লোকাল থানার 2 জন পুলিশ অফিসার আর 2 জন কনস্টেবল ওই নীলপুকুর ছাত্রাবাসে যায়। এবং তারা ভেবেছিল যে ছাত্ররা হয়তো নেশা করে এই সমস্ত ঘটনাগুলো করে। কিন্তু ওনারা থাকাকালীন যখন রাত 1টা বাজে, তখন ওনারা নিজে কানে শুনেছেন যে ওখানে গ্রাউন্ড ফ্লোরের করিডোরের একদম শেষ প্রান্ত থেকে একটা চিৎকারের শব্দ আসছে। ওনারা সঙ্গে সঙ্গেই টর্চ নিয়ে দৌড়ে যান, কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে দেওয়ালের এক পাশ থেকে করিডোরের একদম শেষের দিকে যেন রক্তের ফোঁটা ফোঁটা পড়ছে মেঝেতে। এবং তখনই অফিসাররা একে অপরের সাথে ফিসফিস করে বলল যে এটা কি করে সম্ভব, এত রাতে এই অন্ধকার একটা দেওয়াল থেকে এইভাবে পুরো একটা মানুষের রক্ত ফোঁটা ফোঁটা করে পড়ছে। তখনই পুলিশ চেষ্টা করলো লজিক বার করতে। পুরো ঘর, ফ্লোর, করিডোর ওরা তল্লাশি করতে শুরু করে এবং আরও পুলিশকে ফোন করে ডাকা হয়। তখনই ওদের মধ্যে থাকা একটা কনস্টেবলের সাথে অস্বাভাবিক রকমের ঘটনা হয়, যে উনি বলেছিলেন যে উনার গলা যেন কেউ চেপে ধরছে। তখনই ওনারা কোনোভাবে ইনভেস্টিগেশন ওখানেই স্টপ করে, পরীক্ষা নিরীক্ষা স্টপ করে, ওখান থেকেই ওনারা রাতারাতি থানাতে ফিরে যান এবং ওনারা প্যারানরমাল একটা ইনভেস্টিগেশনের জন্য বলেন। নীলপুকুর এই ছাত্রাবাসের কাছে একটা লোকাল চাওয়ালা রয়েছে, তিনি খুবই বৃদ্ধ, তার নাম গোপাল কাকু। উনি বলতেন যে উনি নাকি ছোটবেলায় দেখেছেন যে এই বাড়ি থেকে হঠাৎ হঠাৎ করে রাতের বেলায় মেয়েদের চিৎকারের আওয়াজ আসত। এবং উনার মা নাকি বলতেন যে ভেতরে যে ডাক্তারবাবু আছেন, মানে তখন যে চেম্বারটা ছিল বহু বছর আগে এই জায়গাটাতে, তিনি নাকি পেশেন্টদেরকে মেরে অস্বাভাবিক রকমের পরীক্ষা নিরীক্ষা করতো এবং ওদের ডেড বডিটাকে নাকি ওখানে লুকিয়ে রাখতো। এবং যখনই পূর্ণিমা হতো তখনই ওই ডেড বডিগুলোকে সাদা কাপড় পরিয়ে বাইরে কোনোভাবে কবর দিয়ে দিত। এরপরে এই নীলপুকুর ছাত্রাবাসের যিনি কর্তৃপক্ষ, যিনি হেড ছিলেন, তিনি এই জায়গাটা পুরোপুরিভাবে বন্ধ করে দেয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত স্টুডেন্টসরা এই নীলপুকুর ছাত্রাবাসে থাকতেন
তাদেরকে কোনোভাবে অন্য হোস্টেলে সরিয়ে দেওয়া হয়। আর এই হন্টেড নীলপুকুর ছাত্রাবাসটা, মানে এই ছাত্রদের থাকার জায়গাটা এই নীলপুরে, এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এবং আজও এখানে এই ভাঙা দেওয়াল, স্যাঁতস্যাঁতে গন্ধ এখনও রয়েছে। এরপরে 2023 সালের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে 3 জন ইউটিউবার, অর্ণব, ঋষভ অ্যান্ড সৌম্য, এরা হন্টেড বেঙ্গল এক্সপ্লোরার্স নামে একটা ইনভেস্টিগেশন চ্যানেল চালাতো, হরার ইনভেস্টিগেশন চ্যানেল। তো ওরা সবাই এই হন্টেড জায়গা নিয়ে ওদের খুবই ইন্টারেস্ট ছিল। তাই জন্য ওরা ঠিক করে যে নীলপুকুর ছাত্রাবাসে একবার প্যারানর্মাল ইনভেস্টিগেশন করবে। তাই জন্যই একটা পূর্ণিমার রাতে ওরা ঠিক করে যে ওই বাড়ির ভিতরে যাবে। এবং ওরা তাই জন্য প্রথম থেকেই ক্যামেরা, ইলেকট্রোম্যাগনেটিক রেকর্ডার, সাউন্ড রেকর্ডার সমস্ত কিছু নিয়ে ওখানে হাজির হয়। একটা সময় রাত তখন 11টা, এদের পুরো টিমটা এই নীলপুকুর ছাত্রাবাসে পৌঁছায়। পুরো বাড়িটা যেন দেখে মনে হচ্ছিল কালো অন্ধকারে ঢেকে আছে এবং ছাদের টাইলস থেকে জল ঝরে ঝরে পড়ছে, আর পুরো করিডোরটা যেন বাদুড়ে ভরে গেছে। অর্ণব ওদের মধ্যে, যিনি প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমে ছিলেন এই হন্টেড বেঙ্গল এক্সপ্লোরার্স টিমে, তো ওই ছেলেটা ক্যামেরাকে সামনে দাঁড় করিয়ে বলছিল যে আমরা এখন কলকাতার এই হন্টেড নীলপুকুর ছাত্রাবাসে ঢুকছি, দেখুন আপনারা এই রাতের বেলায় কি হয়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই ঘটনাটা বলছিল। ঠিক তখনই যেন ইলেকট্রোম্যাগনেটিক রেকর্ডারে ঠিক স্ক্রিনে রেড একটা লাইট তীব্রভাবে জ্বলে ওঠে। তখনই ওরা ভেবেছিল যে এখানে নিশ্চয়ই কোনো একটা অদৃশ্য শক্তি রয়েছে, যে তাদেরকে এখানে আসার জন্য ডিস্টার্ব করার চেষ্টা করছে। এবং ক্যামেরাতে স্পষ্ট একটা শিশুর হাসির আওয়াজও রেকর্ড হয়েছে। তখনই ওদের রক্ত যেন পুরো ঠান্ডা হয়ে গেল, কারণ এই জায়গাটাতে এই রাতের বেলা বাচ্চা থাকার কোনো প্রশ্নই ওঠে না। এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমে যিনি সৌম্য বলে একটা মেম্বার ছিল, এই সৌম্য ক্যামেরা যখন ঘুরিয়ে ঠিক দোতলার সিঁড়ির দিকে এনেছিল, তখনই সিঁড়ির শেষ প্রান্তে ও দেখেছিল যে একটা সাদা রঙের একটা ছায়া, যেটা ছেলেও নয় মেয়েও নয়, বোঝা যাচ্ছিল না। এবং হঠাৎ করে ওরা যখন সিঁড়ির ধাপে ধাপে যখন পা রাখতে শুরু করে, পুরো ছায়াটা যেন নিমেষের মধ্যে কোথাও যেন একটা বিলীন হয়ে গেল। তারপর ওরা ধীরে ধীরে উপরে যখন পৌঁছায়, তখন পুরনো কাঠের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখে যে উপরের দেওয়ালগুলো যেন মরচে পড়ে রয়েছে, আর শুকনো শুকনো যেন রক্তের দাগ রয়েছে। পরের দিন সকালবেলা ওখানকার লোকাল পুলিশ ওই প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের 4 জন সদস্যকে অজ্ঞান অবস্থায় পায় এবং সঙ্গে সঙ্গে ওনাদেরকে লোকাল একটা হসপিটালে ভর্তি করা হয়। এবং ক্যামেরাটা ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং ওদের ক্যামেরাতে রেকর্ড করা যে ফাইল, তার অর্ধেক অংশ করাপ্টেড হয়ে যায় এবং যে অংশটা শুধু খালি পাওয়া যায় কম্পিউটারে, সেটাতে শুধু বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। এরপর ওখানকার লোকাল পুলিশ যখন একটা তান্ত্রিককে ঠিক করে যে এই প্যারানর্মাল জায়গাটাতে কিছু একটা শুদ্ধিকরণের ব্যাপার করতে বা পুজো করতে হবে, তো ওই লোকাল যিনি পুরোহিত বা তান্ত্রিক ছিলেন, উনি এখানে আসেন নীলপুর এই হন্টেড ছাত্রাবাসে। তিনি প্রথমেই বলেন যে জায়গাটা পুরোপুরি অভিশপ্ত জায়গা, এবং উনি যখন একটা স্পেশাল পুজোর আয়োজন করেন ধূপ ধুনো জ্বালিয়ে, তখনই প্রথম দিকে সবই ঠিকঠাক ছিল, কিন্তু যখন উনি পুজো পাঠ করছিলেন ঠিক শেষের মুহূর্তে হঠাৎ করে যেন ওনার রুমের দরজাটা বন্ধ হয়ে যায় এবং ঘরে যেন তীব্র একটা আগুনের গন্ধ ছড়ায় এবং শেষ পর্যন্ত এই তান্ত্রিকের হাত অবধি পড়ে যায় আর ফোসকা পড়ে যায় এবং তিনি প্রচণ্ড রকমভাবে চিৎকার করে বেরিয়ে আসেন এবং শেষে বলেন যে এই বাড়ির শুদ্ধিকরণ কোনোদিন সম্ভব নয়, কারণ এই বাড়িতে প্রচণ্ড রকমের ভুলভাল কাজ হয়েছে এবং এখানে অনেক নারীর অভিশাপ এখানে রয়েছে। আজও 2025 সালে এসে দেখা যায় যে নীলপুরের এই ছাত্রাবাস, মানে মেল স্টুডেন্টস হোস্টেল, এটা খুবই ধ্বংসস্তূপ জায়গায় পরিণত হয়ে পড়ে আছে এবং ছাদের যে প্লাস্টারগুলো ঝরে ঝরে পড়ছে এবং ভেতরে গাছ আগাছা সব জন্মে গেছে এবং কেউ ঢোকার কোনোভাবেই সাহস করে না। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ দাবি করে যে রাত 3টে, কখনো রাত 2:30 ওখান থেকে
যেন অসম্ভব রকমের একটা মহিলার আওয়াজ, কখনো শিশুর কান্নার আওয়াজ আসে, এবং এটা খুবই একটা সত্যি বাস্তব ঘটনা। এই ঘটনাটা এতটাই হন্টেড যে কলকাতার প্রত্যেকটা স্টুডেন্টস হোস্টেল আজও কিছু না কিছু হলেও এর ব্যাপারে জানে। আসল ব্যাপারটা হলো যে আজকে এই যেখানে নীলপুরে ছাত্রাবাস রয়েছে, মানে স্টুডেন্টসদের থাকার হোস্টেল আছে, একটা সময় এখানে একটা খ্রিস্টান ডাক্তার থাকতেন যার নাম ছিল ডক্টর ড্যানিয়েল। তো ইনি এখানে আগে যে হাসপাতাল বা চেম্বার ছিল, ইনি নাকি এখানকার প্রধান ছিলেন, হেড ছিলেন। তো উনি রোগীদের উপরে একটা নৃশংস পরীক্ষা চালাতেন। অনেক রোগীকে উনি অবৈধভাবে মেরেও ছিলেন, গর্ভপাতও করেছিলেন, এবং এটা যখন একটা নার্স মাধবী লতা বলে সব কিছু দেখে ফেলেছিলেন, শেষ পর্যন্ত ওই মাধবী লতা বলে যে নার্সটা, ওকেও হত্যা করে প্রচণ্ড রকমভাবে টর্চার করে ওর পেছনেই একটা পুকুর ছিল, ওই পুকুরের ধারে ফেলে রাখা হয়। এবং সবাই বলে যে ওই নার্সটার পুরো শরীরটাতে যেন নীল নীল দাগ ছিল, যেন খাবারের সাথে বিষ মিশিয়ে দিলে বা পয়জন দিলে যেমন হয় ঠিক সেরকমভাবে। সেই থেকে ওই জায়গাটার নাম আজও নীলপুর নামে পরিচিত। এবং ঠিক তার কয়েক মাস পরেই ওই হাসপাতালটাতে, ওই চেম্বারে আগুন লাগে, এবং সেখানেই ওই খ্রিস্টান ডাক্তারটা ডক্টর ড্যানিয়েল মারা যায়। এবং তারপর থেকেই পুরো এই জায়গাটা যেন একটা অভিশপ্ত বলে পরিচিত। আজও এই নীলপুরের এই জায়গাটা খুবই হন্টেড, এবং এখানকার এই দোতলা ভাঙা বাড়ি, যেটা একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার জায়গা ছিল, সেটা এইভাবে ভাঙা অবস্থাতে পড়ে রয়েছে। এবং ওখানকার যে ওয়ার্ডেন বিশ্বনাথ বাবু, তিনিও ওই জায়গাটাতে পুনরায় যেতে ভয় পান, এবং লোকাল মানুষেরা বিশ্বাস করে আজও ওই নার্স মাধবীলতার আত্মা ওখানে যেন ঘোরাফেরা করে, তিনি যেন প্রতিশোধ নিতে চান। এবং অনেক লোকাল মানুষেরা ওই নার্সটাকে দেখেওছে মাঝ রাতের বেলায় ওই জায়গাটাতে পায়চারি করতে। এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। এরপর রিসেন্ট 2025 সালের এপ্রিল মে মাসের দিকে হবে, একটা কনস্ট্রাকশন টিম আসে ওই জায়গাটাতে পুরো ভাঙা বিল্ডিংটাকে সরিয়ে নতুন কোনো কিছু তৈরি করার জন্য। কিন্তু ওরা যখন এই পুরো জায়গাটা ঠিক করছিল, তখন দেখে যে ওখানে একটা সিল করা একটা দরজা রয়েছে মরচে ধরা, যেটা খুলতেই ওখানে ডেন্টাল চেয়ারের মতো একটা লোহার চেয়ার পায়, আর পুরনো সিরামের বোতল পায়। এবং তারপর থেকেই যেন এলাকাতে একটা অদ্ভুত ঘটনা ছড়িয়ে পড়ে। এবং যে কনস্ট্রাকশন টিমটা এসেছিল ওখানে একটা নতুন কিছু বানানোর জন্য, তাদের সাথেও বাড়িতে অসম্ভব রকমের কিছু একটা ভৌতিক ঘটতে শুরু করে, এবং সেই থেকে পুরো কনস্ট্রাকশনটা বন্ধ হয়ে যায়। আজও এই অবস্থাতেই ভাঙা হয়ে দোতলা বিল্ডিং পড়ে আছে নীলপুরের এই ছাত্রাবাস। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের সত্যি ঘটনা পাওয়ার জন্য ভূত টাইম চ্যানেলকে লাইক, সাপোর্ট, শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার একটা ইন্সপিরেশন। আসলাম।